হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জিফর রহমান, আপনার সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব প্যাটার্ন রিকগনিশনের পার্ট 2 অর্থাৎ চ্যাপ্টার 2 পার্ট 2। তো পার্ট 1-এ কিন্তু আমরা বেসিক যে কনসেপ্টগুলো বেজেন্ট ক্লাসিফায়ারের অনেকগুলো বেসিক কনসেপ্ট দেখে আসছি এবং সেখান থেকে এক্সামের জন্য ইম্পর্টেন্ট কিছু টপিক্সও দেখেছি। তো যারা আমার আগের ভিডিও দেখেনি তাদেরকে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আগের ভিডিও দেখে আসবেন। তাছাড়া আমরা পার্ট 2 শুরু করি। তো যেখানে আমি শেষ করেছিলাম পার্ট 1, সেখান থেকে শুরু করছি। সেটা হচ্ছে এক্সপেক্টেড লস বা কন্ডিশনাল রিস্কের ম্যাথ, তাই না? তো এই কন্ডিশনাল রিস্কের বেজেন্ট ক্লাসিফায়ার আমরা কি জানছিলাম এর আগের লেকচারে, যে সবসময় মিনিমাম লসকে নিয়ে কাজ করে, অর্থাৎ মিনিমাম লস থেকে সে খুঁজে বের করে। অর্থাৎ আমাদেরকে একটা ভালো আউটপুট দেওয়ার জন্য লসটা মিনিমাম হওয়া কিন্তু খুবই জরুরি। তো এই কন্ডিশনাল রিস্ক বা এক্সপেক্টেড লসের ফর্মুলাটা হচ্ছে এইটা। তো এই ফর্মুলা দেখে আগেই চিন্তা করার কিছু নেই, আমি যখন আস্তে আস্তে ম্যাথটা সলভ করবো তখন আপনারা খুব ইজিলি বুঝে যাবেন। তো এটা হচ্ছে বেসিক ফর্মুলা, এটা পরে দেখি। আচ্ছা, এখন কি হবে দেখেন আমাদের এটা কোশ্চেনটা কেমন হবে। আমাদের একটা এরকম টেবিল দেওয়া থাকবে এবং পোস্টেরিয়র যে প্রবাবিলিটি সেটা দেওয়া থাকবে, ঠিক আছে? এখান থেকে আমাদেরকে বলবে রিস্ক ক্যালকুলেশন করতে এবং সবচেয়ে মিনিমাম যে রিস্কটা হবে সেটাকে আমরা নিব, কারণ বেজেন্ট ক্লাসিফায়ার অলওয়েজ মিনিমাম লস নিয়ে বা মিনিমাম রিস্ক নিয়ে কাজ করে। ক্লিয়ার? তো দেখেন এখানে কোশ্চেনে কী দেওয়া আছে, এখানে হচ্ছে অ্যাকশনগুলো দেওয়া আছে এবং এখানে হচ্ছে ক্লাসগুলো দেওয়া আছে। ক্লাস হচ্ছে W1 W2 আর অ্যাকশনগুলো হচ্ছে আলফা 1 আলফা 2 আলফা 3, 3টা অ্যাকশন আর 2টা ক্লাস। আর এখানে পোস্টেরিয়র প্রবাবিলিটি দেওয়া আছে। আপনাদের কম বেশি থাকতে পারে এক্সামে, জাস্ট একইভাবে সলভ করবেন। তো প্রথমে আমরা অ্যাকশন এ অর্থাৎ রিপ্রাইস এর জন্য কাজ করব। এ হচ্ছে আলফা 1, তাই না? এখন আলফা 1-এর জন্য দেখেন, যখন আলফা 1 হবে তখন W1 হওয়ার চান্স কত? 5। আবার যখন আলফা 1 হবে W2 হওয়ার চান্স কত? 60, তাই না? দেখেন আলফা 1 W1 5, আলফা 1 W2 60 লিখে নিলাম। এখন হচ্ছে আমরা কী করবো, এই ফর্মুলাটা ইউজ করব। সেটা কীরকমভাবে দেখেন, আমি এখানে ম্যাথের মধ্যে দেখা, তাহলে বুঝতে সুবিধা হবে। যখন আলফা 1কে নিয়ে কাজ করছি, আলফা 1 গিভেন এক্স is equal to lambda into alpha 1 given W1 into probability of W1 given x plus lambda alpha 1 given 2 into probability of W2 given x। অর্থাৎ 1-এর জন্য একবার, 2-র জন্য একবার, W1-এর জন্য একবার, W2-র জন্য একবার, W1-এর জন্য একবার, W2-র জন্য একবার, সিমিলার। জাস্ট দুইটাকে ক্যালকুলেশন করতে হবে। তো এখন দেখেন প্রবাবিলিটি অফ আলফা 1 W1, তাহলে আলফা 1 হবে এবং আলফা 1 হলে W1 হওয়ার প্রবাবিলিটি, তাই না? তাহলে আলফা 1 হলে W1 হওয়ার প্রবাবিলিটি কত ছিল? 5। এই যে এটা না, দেখেন আলফা 1 W1 5, তাহলে 5কে নিলাম ইন্টু কী ছিল আমাদের যে পোস্টেরিয়র প্রবাবিলিটি কোশ্চেনে দেওয়া আছে W1 x। তো আমরা একবার W1-এর জন্য করবো, একবার W2-র জন্য করবো, তাই না? তো প্রথমে W1-এর জন্য যেহেতু করছি, তাহলে এখানে W1 x কত দেওয়া আছে? 0.01। তাহলে এখানে 0.01 গুণ আকারে হয়ে গেল, সূত্রের প্লাস। আবার দেখেন কী করবো, W1-এর জন্য করলাম, এখন W2-র জন্য, অর্থাৎ আলফা 1 হলে W2 হওয়ার প্রবাবিলিটি কত? 60। এই যে এখানে 60 সূত্রের গুণ, আর আমাদের আরেকটা যে পোস্টেরিয়র প্রবাবিলিটি দেওয়া ছিল কোশ্চেনে W2 গিভেন এক্স, কারণ W2-কে নিয়ে কাজ করছে, যে আলফা 1 হলে W2 হওয়ার প্রবাবিলিটি, তাহলে W2-কে নিয়ে কাজ করছে এখন, তাহলে এটার পোস্টেরিয়র প্রবাবিলিটি কত? 0.99। এটাকে আমরা গুণ করলাম, তো এটা ক্যালকুলেশন করার পরে আসছে 59.45। তাহলে আমাদের এর জন্য, অর্থাৎ এই যে রিপ্রাইস এর জন্য, রিসাইভ এর জন্য ক্যালকুলেশন করা হয়ে গেল। সিমিলার ওয়েতে আমরা বি এর জন্য ক্যালকুলেশন করব। তো দেখেন আলফা 2 অকার হলে W1 হওয়ার প্রবাবিলিটি কত? 50। এই যে লিখে নিলাম, আলফা 2 হলে W1 হওয়ার চান্স হচ্ছে 50। আলফা 2 হলে W2 হওয়ার প্রবাবিলিটি কত? 3। এটাকে আমরা এখানে লিখে নিলাম। এখন জাস্ট কী করবো, সূত্রতে বসাবো, একবার W1-এর জন্য, একবার W2-র জন্য, সেমভাবে। তাহলে এখন আমাদের আগে কী ছিল? আলফা 1 ছিল। এখন আমাদের কি বি এর জন্য হচ্ছে আলফা 2। এই যে দেখেন বি এর জন্য আলফা 2, তাই না? তো এখানে আলফা 2 গিভেন এক্স ইজ ইকাল টু ল্যামডা আলফা 2 গিভেন W1 প্রবাবিলিটি অফ প্রায়র প্রবাবিলিটি যেটা দেওয়া আছে কোশ্চেনে, এই যে এটা W1 গিভেন এক্স, প্রায়র না, পোস্টেরিয়র প্রবাবিলিটি, সূত্রের প্লাস
W1 জন্য করলাম, এখন W2 জন্য আলফা 2 গিভেন W2 ইন্টু W2 গিভেন এক্স, অর্থাৎ এটা কিন্তু কোশ্চেনে দেওয়া আছে, তাই না? এই যে দেখেন W2 গিভেন এক্স কোশ্চেনে দেওয়া আছে। তখন কী করে জাস্ট মান বসাবো। তাহলে আলফা 2 হলে W1 হওয়ার চান্স কত ছিল? আলফা 2 হলে W1 হওয়ার চান্স হচ্ছে 50, তাহলে 50 লিখে নিলাম ইন্টু আমাদের পোস্টেরিয়র প্রবাবিলিটি W1 জন্য কত দেওয়া আছে? W1 জন্য দেওয়া আছে হচ্ছে কোশ্চেনে 0.01, তাহলে এখানে 0.01 দিয়ে গুণ হলো, যে গুণ আকারে আছে। এরপর হচ্ছে সূত্রের প্লাস, এখন W2 জন্য তাহলে আলফা 2 যখন অকার হবে তখন W2 হওয়ার চান্স কত? 2 হওয়ার চান্স হচ্ছে 3, তাহলে 3 ইন্টু আমাদের যে পোস্টেরিয়র দেওয়া আছে W2 জন্য সেটা, এই দেখেন W2 জন্য আছে 0.99, তাই না? তাহলে 0.99 দিয়ে গুণ করলাম, তো যেটা আসবে আনসার সেটা হচ্ছে ক্যালকুলেশন করার পরে 3.47, যেটা বি এর জন্য ক্যালকুলেশন করা হয়ে গেল। তাহলে এ হয়ে গেল, বি হয়ে গেল, এখন বাকি আছে কে? সি। সি এর জন্য আমরা সেমভাবে ক্যালকুলেশন করব। সি এর জন্য দেখেন আলফা 3 হলে W1 হওয়ার চান্স হচ্ছে 10,000, আর আলফা 3 হলে W2 হওয়ার পসিবিলিটি হচ্ছে 0। আমরা এখানে লিখে নিলাম এটাই, যে W1 হওয়ার চান্স হচ্ছে 10,000 আর 2 হওয়ার চান্স হচ্ছে 0। আবার সিমিলারভাবে আমরা ক্যালকুলেশন করব, যেহেতু সি এর জন্য তাহলে এখানে কী ছিল? আলফা 3 ছিল, তা আলফা 3 গিভেন এক্স ইজিক্যাল টু ল্যামডা আলফা 3 W1 ইন্টু মানে আমার W1 যে পোস্টেরিয়র সেইটা প্লাস আলফা 3 W2 ইন্টু W2 যে পোস্টেরিয়র সেইটা, সেম সূত্র, জাস্ট আমরা ভ্যালু চেঞ্জ করছি এবং ক্যালকুলেশন করছি, খুবই ইজি ম্যাথ। তাহলে দেখেন W3 হলে W1, প্রথমে আমরা W1 জন্য ক্যালকুলেশন করছি, তাহলে X3 হলে W1 হওয়ার চান্স কত? 10,000 লিখে নিলাম, আর W1 জন্য তার পোস্টেরিয়র কত দেওয়া আছে? 0.01 লিখে নিলাম গুণাকারে, তার গুণাকারে আছে। সূত্রের প্লাস, এখন W3 অকার হলে W2 হওয়ার চান্স কত? আলফা 3 হলে W2 হওয়ার চান্স কত? আলফা 3 হলে W2 হওয়ার চান্স হচ্ছে 0, তাহলে 0 ইন্টু আমাদের W2 যে পোস্টেরিয়র প্রবাবিলিটি সেটা, তাহলে 0-এর সঙ্গে যাই গুণ করে সেটা 0ই তো হচ্ছে, তাহলে আলটিমেটলি এটার সঙ্গে 0.1 গুণ করলে আসছে 100। তো দেখেন এখন আমরা দেখতে পাচ্ছি যে এর জন্য যখন আমরা রিস্ক কাউন্ট করছি এর জন্য, তখন আমরা রিস্ক পেলাম কত? 59.45। যখন বি এর জন্য রিস্ক ক্যালকুলেশন করলাম তখন পেলাম কত? 3.47। আর যখন সি এর জন্য ক্যালকুলেশন করলাম তখন পেলাম তার রিস্ক কাউন্ট হচ্ছে 100। তাহলে সবচেয়ে মিনিমাম কোনটা? সবচেয়ে মিনিমাম হচ্ছে দেখেন বি, কারণ 59ও বড়ো, আবার সি এর জন্য পাইছি 100, ওইটাও বড়ো, এটা সবচেয়ে মিনিমাম। তাহলে আমরা কি জানি বেইজিয়ান ক্লাসিফায়ার সবসময় মিনিমাম লসকে নিয়ে কাজ করে, এই যে যার এক্সপেক্টেড লস কম তাকে নিব। ক্লিয়ার? যেহেতু আমরা দেখতে পাচ্ছি বি এর জন্য আসছে 3.47, এটা হচ্ছে সবচেয়ে মিনিমাম, তাহলে এখান থেকে আমরা অপটিমাল ডিসিশন পেতে পারি, এই জন্য হচ্ছে আমরা বিকে চুজ করব। দেখেন ম্যাথটা কিন্তু খুবই ইজি, কিন্তু এটা কিন্তু এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আসার পসিবিলিটিসও অনেক বেশি। তো হোপফুলি আপনারা ম্যাথটা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ খুব ইজিভাবে এক্সপ্লেন করার জন্য। তো এখন আমরা দেখব 2 ক্যাটাগরিক্যাল ক্লাসিফিকেশন কীভাবে করা হয়। সিম্পল কেসের ক্ষেত্রে এখানে ওহম দিয়ে W1 W2 বলতে ক্লাসকে ডিনোট করা হয়। এ হচ্ছে অ্যাকশন, এটা হচ্ছে আমরা একটু আগে দেখলাম যে আলফা 1 আলফা 2 দিয়ে ডিনোট করা হয় অ্যাকশনকে, আর এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি, তাই না? মানে পোস্টেরিয়র প্রবাবিলিটি। যদি আমাদের এই আয়ের জায়গায় আমরা 1 লিখতে পারি এবং 2 লিখতে পারি, এবং এখানে জি এর জায়গায় আমরা 1 2 লিখতে পারি, তাই না? দেখেন যদি আমাদের আলফা 1 গিভেন W হয়, সেখানে যদি সেটা সত্য হয়, ইয়েস হয়, তাহলে আমরা ডিসাইড করবো W1। আদারওয়াইজ যদি আলফা 2-র জন্য W না হয় X হয়, তাহলে আমরা সেক্ষেত্রে ক্লাস না হয়ে যদি আমাদের ইয়েটা হয়, ইনপুটটা হয়, তাহলে নো যদি হয় কন্ডিশনটা, তাহলে আমরা ডিসাইড করবো W2-কে। এখানে হচ্ছে এই যে সূত্রটা আলফা 1 গিভেন W এবং আলফা 2 গিভেন X, এটার একটা প্রুফ আছে, প্রুফটা আপনারা নিজ দায়িত্বে একটু পড়ে নেবেন। তো এখন হচ্ছে আমরা দেখব মিনিমাম ইরর রেট ক্লাসিফিকেশন, এটাকে আমরা 0-1 লস ফাংশনে বলে থাকি। তো 0-1 লস ফাংশন কেন বলা থাকে? যদি সহজ কথাই বলি, যে কম্পিউটার যদি সঠিকভাবে প্রেডিকশন করে তাহলে লস হচ্ছে 0, আর যদি কম্পিউটার ভুলভাবে প্রেডিকশন করে তাহলে লস হচ্ছে 1। এটাই হচ্ছে ইরর, অর্থাৎ আমরা সবসময় কাজ থাকবে মিনিমাম ইরর রেট নিয়ে কাজ করা, অর্থাৎ ইরর রেটকে কমানোর জন্য আমাদেরকে কাজ করতে হবে বেইজিয়ান ক্লাসিফায়ারের ক্ষেত্রে। তো ইররের যে ফর্মুলা সেটা আমরা সবাই জানি, যে আমাদের যেটা হচ্ছে হওয়ার পসিবিলিটিস থেকে 1 মাইনাস করলে যেটা সেটা ইরর,
তাহলে এখানে 1 মাইনাস, এখানে প্রবাবিলিটি দেওয়া আছে, মানে প্রবাবিলিটি যে থাকবে সেটার সঙ্গে 1 মাইনাস করলে আমরা ইরোডটাকে পাই। তো সেক্ষেত্রে যদি আমাদের W1 I গিভেন এক্সটা বড় হয় W যে এক্সের তুলনায়, তাহলে আমরা সেটাকে নিব, যেটা হচ্ছে আমরা একটু আগে ডিসিশন থেকে দেখে অপটিমাল ডিসিশন রুল ছিল সেখানে দেখে আসছি। তো এখন আমরা দেখব আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ডিসক্রিমিনেন্ট ফাংশন। ডিসক্রিমিনেন্ট ফাংশনটা কি, যেটা সহজ বাংলায় বলতে চাই, এই যে কম্পিউটার যে তুলনা করছে, কার তুলনা করছে, যে কতটুকু রিস্ক হতে পারে এবং সেই যদি ইরোর হয় সেক্ষেত্রে কতটুকু মিনিমাম ইরোর আনা যায় সেই জিনিসটা। এটা তো কম্পিউটারের মূল কাজ, তাই না, যে যতটুকু সম্ভব রিস্ক কমানো এবং যতটুকু সম্ভব ইরোরকেও কমানো। যে এই যেগুলো কাজ সে করছে, তুলনা করছে, কতটুকু রিস্ক হলে কতটুকু লস হওয়ার পসিবিলিটিস বা কতটুকু লস হলে আমাদের রিস্ক কতটুকু ছিল, এই জিনিসটা তুলনা করছে, এটাই মানে এটাকেই বলা হচ্ছে ডিসক্রিমিনেন্ট ফাংশন। যেটা তারা একটা স্কেল ধরে নেয়, সেই স্কেলটাকে উপর ডিপেন্ড করে তারা মেজার করে যে রিস্ক লেভেল কত বা ইরোর রেট কত। এই যে একটা নির্দিষ্ট স্কেলের উপর ডিপেন্ড করে যে ইরোর রেট বা রিস্ক ক্যালকুলেশন করছে, এটাই হচ্ছে ডিসক্রিমিনেন্ট ফাংশন। তো যখন আমাদের মিনিমাম রিস্ক, মানে এটা হচ্ছে তার ফর্মুলা ডিসক্রিমিনেন্ট ফাংশনের, GI = R⁴D গিভেন R। যখন আমাদের এই আলফা বা অ্যাকশনের জন্য যখন আমাদের আরটা নেগেটিভ আসবে, সেক্ষেত্রে আমাদের কী হবে, চুজ ক্লাস উইথ মিনিমাম এক্সপেক্টেড রিস্ক। রিস্কের জন্য আমাদের এই যে প্রবাবিলিটিটা, পোস্টেরিয়র প্রবাবিলিটিটা অবশ্যই নেগেটিভ আসতে হবে, তাহলে আমরা এক্সপেক্টেড যে রিস্কটা সেটা ক্যালকুলেশন করতে পারবো। আর ইরোর রেট কীভাবে ক্যালকুলেশন করবো, যখন আমাদের ক্লাসের জন্য কাজ করব, এটা হচ্ছে আমাদের অ্যাকশন আর W1 হচ্ছে ক্লাস, তাই না। তো এই যে ক্লাসের জন্য যখন প্রবাবিলিটি বের করবো, তখন আমরা বুঝতে পারবো যে কোন ক্লাসটায় আমাদের মানে নিতে হবে, অর্থাৎ ইরোর রেট কম, অর্থাৎ চুজ ক্লাস উইথ ম্যাক্সিমাম পোস্টেরিয়র প্রবাবিলিটি। যেই পোস্টেরিয়র প্রবাবিলিটিটা ম্যাক্সিমাম হবে সেটাকে আমরা আমাদের মিনিমাম ইরোর রেট হিসেবে চুজ করব, আদারওয়াইজ সেটাকে আমরা ইরোর রেট হিসেবে ম্যাক্সিমাম ইরোর রেট হিসেবে করবো। অর্থাৎ যার পোস্টেরিয়র প্রবাবিলিটি ম্যাক্সিমাম সে হচ্ছে মিনিমাম ইরোর, যার পোস্টেরিয়র প্রবাবিলিটি মিনিমাম সে হচ্ছে ম্যাক্সিমাম ইরোর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব ডিসিশন বাউন্ডারি কি। দ্য ডিসিশন বাউন্ডারি সেপারেট ডিসিশন রিজিয়নস। ইট অকার হোয়েন টু ডিসক্রিমিনেন্ট ফাংশন আর ইকুয়াল। এখন কথা হচ্ছে এই যে ডিসিশন বাউন্ডারি দুইটা মানে একাধিক বা দুইটা ডিসিশন রিজিয়নকে সেপারেট করে। অ্যান্ড ডিসিশন রিজিয়নটা কি, ডিসিশন রিজিয়নটা হচ্ছে এই ডিসিশন রিজিয়ন ইজ আ রিজিয়ন ইন ফিচার স্পেস হোয়ার অল পয়েন্টস আর অ্যাসাইন টু দ্য সেম ক্লাস। অর্থাৎ ডিসিশন রিজিয়নটা হচ্ছে এমন একটা ফিচার স্পেস যেখানে ওই ক্লাসের আন্ডারে কোন কোন ডেটা পয়েন্টগুলো থাকতে পারে সেগুলোকে একটা ক্লাসের আন্ডারে অ্যাসাইন করা, এটাই হচ্ছে রিজিয়ন। অর্থাৎ ধরেন এখানে একাধিক ডেটা পয়েন্ট আছে, সেখান থেকে দুইটা কালার আছে, রেড আর গ্রিন। রেড যে পয়েন্টগুলো সেগুলো ক্লাস এতে যাবে এবং গ্রিন যে পয়েন্টগুলো সেগুলো ক্লাস বিতে যাবে। এটাই হচ্ছে ডিসিশন রিজিয়ন ফিক্সড করে দেয় যে কোন পয়েন্টগুলো কোন ক্লাসে বা সেম ক্লাসের মধ্যে অ্যাসাইন হবে কি না, একটা ফিচার স্পেসের মধ্যে যে ডেটা পয়েন্টগুলো থাকে সেগুলো নিয়ে আর কি। আর এই রিজিয়নগুলোকে ডিভাইড করে বা সেপারেট করে কে, সেটা হচ্ছে ডিসিশন বাউন্ডারি। এখন দেখব এক্সপেক্টেড ভ্যালু জিনিসটা কি। এক্সপেক্টেড ভ্যালু রিপ্রেজেন্ট দ্য অ্যাভারেজ আউটকাম ওয়েটেড বাই প্রবাবিলিটি। যদি সহজ কথায় বলতে চাই যে এক্সপেক্টেড ভ্যালু আমরা কেন ইউজ করি, সেটা কারণটা হচ্ছে ডেটার যে গড় বা সেন্ট্রাল যে পয়েন্টগুলো, ডেটার নিশ্চয়ই গড় থাকে না, অ্যাভারেজ থাকে বা একটা সেন্ট্রাল পয়েন্ট থাকে যেটার উপর বেস করে আমরা এটাকে ডিভাইড করতে পারি বা সেটা কাজ করতে পারি। এই যে সেন্ট্রাল পয়েন্ট বা যে অ্যাভারেজটা, সেটাকে ব্যবহার করে আমরা এক্সপেক্টেড ভ্যালু নিয়ে ক্যালকুলেশন করে থাকি প্রবাবিলিটির উপর বেস করে। আর এই যে যে অ্যাভারেজ যে ডেটাগুলো সেগুলো আমাদের মানে সেই অ্যাভারেজ থেকে কতটা দূরে আছে বাকি যে ডেটা পয়েন্টগুলো, অর্থাৎ একটা অ্যাভারেজ থেকে বাকি যে ডেটা পয়েন্টগুলো আছে সেই ডেটা পয়েন্টগুলো কতটুকু দূরত্বে বা ডিস্টেন্সে আছে সেটাই হচ্ছে ক্যালকুলেশন করার জন্য আমরা ভ্যারিয়েন্স ইউজ করি। এর ফলে কী হয়, আমরা খুব ইজিলি আমাদের কম্পিউটারকে ডেটার যে প্যাটার্নটা সেটা বোঝাতে সাহায্য করি। এরকমভাবে আমরা কাজ করি। তো এখানে এক্সপেক্টেড ভ্যালুতে আমাদের দুইটা কেস আছে, একটা হচ্ছে ডিসক্রিট কেস আর একটা হচ্ছে কন্টিনিউয়াস কেস। যদি আমাদের এক্সটা র্যান্ডম ভ্যারিয়েবল হিসেবে ডিসক্রিট ভ্যালু চুজ করে সেক্ষেত্রে তার ফর্মুলা হবে হচ্ছে এইটা। আর যদি আমাদের এক্স কন্টিনিউয়াস ভ্যালু চুজ করে, ডিসক্রিট কেসে ডিসক্রিট ভ্যালু চুজ করছিল, কন্টিনিউয়াস কেসে কন্টিনিউয়াস ভ্যালু চুজ করবে। তো সেখানে কী হয়, ভ্যারিয়েন্স কাজ করবে। ভ্যারিয়েন্সের ফর্মুলা হচ্ছে EX - μ হোল স্কোয়ার। তো এখানে ভ্যারিয়েন্সের সেই সূত্রটা একটু নোটেশন আকারে দেওয়া আছে, আপনারা এই জিনিসগুলো মানে ছোটো ছোটো যে টার্মগুলো সেগুলো একটু পড়ে নেবেন।
এই যে গাউসিয়ান ডেনসিটি আমরা এর আগেই লেকচার ভিডিওতে পড়ে আসছি, আগের লেকচারে। তো সেখানে যেই সূত্রটা ছিল সেই সূত্রটা এখানে লেখা আছে, এবং সেই সূত্রের যে প্রপার্টিসগুলো, অর্থাৎ এক্স হচ্ছে মিন, আর সরি এক্স হচ্ছে ইনপুট, মিউ হচ্ছে মিন, আর আমাদের সিগমা হচ্ছে, বলেন তো কি, সিগমা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাই না? তো এই জিনিসগুলো হচ্ছে এখানে প্রপার্টিসগুলো দেওয়া আছে। এগুলো জাস্ট বেসিক কনসেপ্ট, এগুলো জাস্ট নিজেরা একটু পড়ে নেবেন। সূত্রের যে প্রুফগুলো বা বেসিক কনসেপ্টগুলো সেগুলো একটু নিজেদের পড়ে নেবেন। আমি যে অ্যাডভান্স টপিকসগুলো সেগুলো একটু বোঝানোর ট্রাই করছি। সিমিলার ওয়েতে আগেটা ছিল ইউনিভ্যারিয়েন্টের ক্ষেত্রে, এটা হচ্ছে মাল্টিভ্যারিয়েন্ট কেস, কারণ আমরা জানি গাউসিয়ান ডেনসিটির দুইটা ভ্যারিয়েন্ট, একটা ইউনিভ্যারিয়েন্ট আর একটা হচ্ছে মাল্টিভ্যারিয়েন্ট, তাই না? তো মাল্টিভ্যারিয়েন্টের যে ফর্মুলাটা সেটা কিন্তু আমরা আগের লেকচার ভিডিওতে, এটা যে পার্ট 1 ছিল চ্যাপ্টার 2 সেটাতে দেখে আসছি। তো সেই জন্য বলছি যে আমার আর একবার মেনশন করছি যে পার্ট 1 এর আগের যে লেকচার ভিডিওটা, সেটা ভিডিওটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আগের ভিডিওটা দেখে আসবেন। সেখানে কিন্তু আমি অনেকগুলো টপিক্স নিয়ে আলোচনা করেছি। তো এটা হচ্ছে এই যে সূত্রটা, সেটার প্রুফগুলো একটু পড়ে নেবেন, এবং প্রুফগুলো কিন্তু আমাদের এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো এখন দেখব 3টা কেস, সেই 3টা কেস কিন্তু আমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের কোশ্চেন প্যাটার্ন কীরকম সেটা আগে দেখিয়ে দিই, তারপর কেস 3 দেখাচ্ছি। তো প্রথমে আমরা কোশ্চেন প্যাটার্ন দেখে নিই যে গাউসিয়ান ডেনসিটির ক্ষেত্রে ডিসক্রিমিনেন্ট ফাংশনের এরকমভাবে টেবিল দেওয়া থাকবে। কেস 1, 2, 3 3টা কেস বললাম সেটা। কেস 1 হচ্ছে সেম স্পার্শিয়াল, কেস 2 হচ্ছে সেম কোভ্যারিয়েন্স নট স্পার্শিয়াল, আর কেস 3 হচ্ছে অরবিটারি। এই টার্মগুলো একটু মনে রাখবেন, তাহলে কিন্তু কোশ্চেন থেকে আপনারা খুব ইজিলি বুঝতে পারেন যে কোন কেসটা অ্যাকচুয়ালি চাওয়া হয়েছে। এরপর হচ্ছে ডিসিশন বাউন্ডারি। কেস 1-এর ক্ষেত্রে লিনিয়ার বাউন্ডারি ইউজ করা হয়, কেস 2-র ক্ষেত্রে লিনিয়ার ডিসিশন বাউন্ডারি ইউজ করা হয়, মানে কেস 1 এবার পারপেন্ডিকুলার লাইন ইউজ করা হয়, ঠিক আছে? আর কেস 3-তে হচ্ছে কোয়াড্রেটিক বা কার্ভড যে ডিসিশন বাউন্ডারি সেটাকে ইউজ করা হয়। ডিসিশন ম্যাট্রিক্সের কেস 1-এ ইউক্লিডিয়ান ইউজ করা হয়, ডিসিশন 2-তে মাহালানোবিস ইউজ করা হয়, ডিসিশন 3-তে ক্লোজ ডিপেন্ডেন্ট মাহালানোবিস ইউজ করা হয়, ক্লাস ডিপেন্ডেন্ট মাহালানোবিস ইউজ করা হয়। আচ্ছা, মেথড হিসেবে কেস 1-এ নিয়ারেস্ট মিন অথবা সিম্পল এলডিএ ইউজ করা হয়, কেস 2-তে এলডিএ ইউজ করা হয়, আর কেস 3-তে কিউডিএ ইউজ করা হয়। এমন কথা হচ্ছে এলডিএ কিউডিএ কি? এলডিএ হচ্ছে লিনিয়ার ডিসক্রিমিনেন্ট অ্যানালাইসিস, আর কিউডিএ হচ্ছে কোয়াড্রেটিক ডিসক্রিমিনেন্ট ফাংশন। তো কেস 1 কখন ইউজ করবো? যখন ডেটা লো সেটিংস থাকবে, ফর লো ডেটা সেটিংস, সেক্ষেত্রে ইউজ করবো। কেস 2 কখন ইউজ করবো? ওয়ার্কস ওয়েল ব্যালেন্স কমপ্লেক্সিটি অ্যান্ড জেনারেশন, যখন আমাদের কমপ্লেক্সিটি ব্যালেন্স করার প্রয়োজন হবে বা জেনারেশনের প্রয়োজন হবে, সেক্ষেত্রে মানে কোন ইয়েটা ভালো কাজ করে এরকম টাইপের কোশ্চেন আসলে আমরা কেস 2 নিব, এবং ভেরি পাওয়ারফুল বাট ক্যান ওভারফিট এরকম টাইপের কোনো টার্ম দেখলে এখান থেকে আমরা কেস 3 নিব। এখান থেকে আমাদেরকে সিনারিও বেস কোশ্চেন আসতে পারে, অথবা এরকম টাইপের টেবিল দেওয়া থাকতে পারে। মোস্ট প্রবাবলি এখান থেকে সিনারিও বেস কোশ্চেনই আসে। তা আসলে আমরা এখন কেসগুলো দেখি, কেস 3টা কী কী। তাই কেস 1-এ বলছিলাম কি, যে লিনিয়ার ডিসক্রিমিনেন্ট ফাংশন বা এলডিএফ বা এলডিএ ইউজ করা হয়, তাই না? এবং সেখানে একটা পারপেন্ডিকুলার লাইন থাকে। দেখেন আমি একটু আগে যেটা বললাম সেটাই, এই যেখানে লিনিয়ার লাইন ইউজ করা হচ্ছে এবং পারপেন্ডিকুলার লাইন ইউজ করা হচ্ছে। এখানে ইউক্লিডিয়ান ডিস্টেন্স ইউজ করা হয়, আর এখানে হচ্ছে কেস 1টা জাস্ট এতটুকু আপনারা একটু মুখস্থ করে নেবেন, এটার অন্য কোনো ইয়ে নেই, জাস্ট মুখস্থ করে নেবেন তাহলে হবে। কারণ কথা হচ্ছে এই যে বললাম আমি একটু আগে যে কেস 1টা হচ্ছে নিয়ারেস্ট মিন ক্লাসিফায়ার, সেটা কিসের জন্য? এই যে দেখেন এখানে লেখা আছে নিয়ারেস্ট মিন ক্লাসিফায়ার, তাই না? সেটা হচ্ছে এই ডিসিশন বাউন্ডারিটা হবে একটা লিনিয়ার পারপেন্ডিকুলার লাইন বা সরল রেখা, পারপেন্ডিকুলার থাকবে। এবং যেহেতু এর দূরত্ব মাপার জন্য আমরা ইকুইডিয়ান ডিস্টেন্সকে ইউজ করছি, আমরা একটাকে দেখলাম যে এখানে লেখা ছিল কি, যে আমরা কেস 1-এর জন্য ইকুইডিয়ান ডিস্টেন্স মেজার করবো, তাই না? তো এর ফলে কি হবে, আমাদের নিয়ারেস্ট যে মিনগুলো সেগুলো খুঁজে পাবো। তার ফলে আমাদের কী হবে, যে আমরা একদম সাধারণ একটা লিনিয়ার ডিসক্রিমিনেন্ট ফাংশন অ্যানালাইসিস বা এলডিএ পেয়ে যাবো এখান থেকে। এটা আমরা কখন ব্যবহার করব? যখন আমাদের কাছে ডেটা খুব কম থাকবে, তখন এক্ষেত্রে মেথডটা কিন্তু খুব ভালো কাজ করবে। সিনারিও যদি এরকম থাকে যে আপনার কাছে ডেটা খুব কম আসছে, সেখানে আপনি কোন কেসটা ইউজ করবেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কেস 1 ইউজ করতে হবে। তো এটা হচ্ছে কেস 1, এটা আপনারা মুখস্থ করে নেবেন। আপনি যদি বুঝতে পারেন এখানে কেস 1 ইউজ করতে হবে, তাহলে জাস্ট এটুকু লিখে দিলেই হয়ে যাবে। এবং অবশ্যই কিন্তু এইটুকু হচ্ছে মেনলি কেস 1, এটা হচ্ছে আমাদের ফাংশন যেটা সেটা দেখিয়ে দিতে হবে। দেখেন এই যে এই পার্টটা, প্রথম যে পার্টটা এটা হচ্ছে আমাদের ওয়েট ভেক্টর, এবং পরের যে পার্টটা এটা হচ্ছে আমাদের
মানে থ্রেশহোল্ড বা বায়াস ভ্যালু আর কি। এটা হচ্ছে আপনাকে দেখিয়ে দিতে হবে। জাস্ট এটুকু মুখস্থ করলেই কিন্তু আপনি খুব ইজিলি এটা লিখতে পারবেন। আচ্ছা, কেস 2তে কী হচ্ছে দেখেন, কেস 2তে আমরা দেখছিলাম যে এখানে একটা লিনিয়ার ডিসিশন বাউন্ডারি থাকবে, তাই না? এই যে দেখেন কেস 2তে লিনিয়ার ডিসিশন বাউন্ডারি থাকবে, ডিসিশন বাউন্ডারি লিনিয়ার হবে বাট পারপেন্ডিকুলার হবে না, এটা রৈখিক হতে পারে, ঠিক আছে? তবে এখানে হচ্ছে কী হচ্ছে দেখেন, কেস 1-এ ইকুইডিয়ান ডিস্টেন্স মেজার করা হচ্ছিল, বাট এখানে কেস 2-তে মাহালনোবিস ডিস্টেন্স মেজার করা হচ্ছে। তার ফলে এখান থেকে আমরা খুব সহজেই নিয়ারেস্ট মিনের পরিবর্তে বা সিম্পল এলডি এর পরিবর্তে এলডি অর্থাৎ লিনিয়ার ডিসক্রিমিনেন্ট অ্যানালাইসিসকে পেয়ে যাচ্ছি। তো এখানেও সিমিলারভাবে আপনারা যদি এটুকু মুখস্থ করতে পারেন, এখান থেকে খুব ইজিলি লিনিয়ার ডিসক্রিমিনেন্ট ফাংশন যেটা সেটা লিখতে পারবেন। দেখেন এই যে এখানে যে প্রথম পার্টটুকু সামেশনের ইনভার্স যেটা, সেটা হচ্ছে আমাদের ওয়েট ভেক্টর, এই যে এই পার্টটুকু। আর এই যে নিচের যে পার্টটুকু, এই পার্টটুকু হচ্ছে আমাদের থ্রেশহোল্ড বা বায়াস ভ্যালু। তা আপনারা জাস্ট এটুকু মুখস্থ যদি করতে পারেন, ডিসক্রিমিনেন্ট ফাংশন কিন্তু লিখতে পারবেন। আর আরেকবার মেনশন করছি, কেস 1, কেস 2, কেস 3 তিনটার জন্য কিন্তু আমাদের লিনিয়ার ডিসক্রিমিনেন্ট ফাংশনকে অবশ্যই লিখতে হবে, বা কোয়াড্রেটিক কেস 3 জন্য কোয়াড্রেটিক ডিসক্রিমিনেন্ট ফাংশন লিখতে হবে। তবে জাস্ট আপনাদের কাজ হচ্ছে প্রথম পোর্শনটুকু কেসগুলো মুখস্থ করে, এইটুকু কেস 2-র জন্য, কেস 1-এর জন্য এইটুকু। এখন আমরা দেখব কেস 3-র জন্য। কেস 3-র জন্য দেখেন আমাদের কোয়াড্রেটিক ডিসক্রিমিনেন্ট ফাংশন ইউজ করা হচ্ছে। এই যে দেখেন ডিসিশন বাউন্ডারি হিসেবে কোয়াড্রেটিক অর্থাৎ কার্ভ শেপে ইউজ করা হচ্ছে, এবং এটা অবশ্যই অরবিটারি লেখাটা থাকতে হবে। আর কোশ্চেনে যদি থাকে অরবিটারি, সেক্ষেত্রে কোনো চিন্তা না করে কেস 3 আপনারা লিখে দেবেন, যে সূত্রটা সেটাই আর কি। এখানে কি হচ্ছে, ডিস্টেন্স ম্যাট্রিক্স হিসেবে ক্লাস ডিপেন্ডেন্ট মাহালনোবিস ইউজ করা হচ্ছে, এবং এখানে মেথড হিসেবে কিউডিএ অর্থাৎ কোয়াড্রেটিক ডিসক্রিমিনেন্ট ফাংশনকে ইউজ করা হচ্ছে। তো দেখেন কেস 3টা একদমই ছোট, জাস্ট এক লাইনে। এখান থেকে আপনারা কোয়াড্রেটিক ডিসক্রিমিনেন্ট ফাংশন লিখবেন। এখান থেকে আমাদের কোয়াড্রেটিক ম্যাট্রিক্স যেটা, সেটা হচ্ছে এইটা, এই যে হাফ সামেশন আই, এটা হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ম্যাট্রিক্স, এটা ইনভার্স, ঠিক আছে, কোয়াড্রেটিক ম্যাট্রিক্স। আর এই যে সামেশন অফ আই ইনভার্সের যেই মিউ এর মানটা, সেটা হচ্ছে আমাদের ওয়েটেড ভেক্টর। আর এই যে পুরোটা হচ্ছে আমাদের থ্রেশহোল্ড বা বায়াস ভ্যালু। জাস্ট আপনি একটা লাইন লিখে এই 4-5টা লাইন লিখলে কিন্তু কেস 3টা হয়ে যাচ্ছে, সেটা অরবিটারি ক্ষেত্রে হয়ে থাকে। দেখেন এটা হচ্ছে সামেশন অফ আই বা অরবিটারি। তারপরে কেস 1, কেস 2 এবং কেস 3, আমি যে 3টা কেস দেখালাম সেটা একটু নিজ দায়িত্বে একটু মুখস্থ করে নেবেন, এবং সেখান থেকে লিনিয়ার ডিসক্রিমিনেন্ট ফাংশন কেস 1, কেস 2-র ক্ষেত্রে এবং কেস 3-র ক্ষেত্রে কোয়াড্রেটিক ডিসক্রিমিনেন্ট ফাংশন লিখে নেবেন। এইটাতেই কিন্তু মাস্ট কোশ্চেন আসবেই। তো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। তো এই টেবিলটা যেটা মনে রাখতে পারেন, তাহলে খুব ইজিলি কিন্তু লিখতে পারবেন, বা এই পেজটা আর কি। তো হোপফুলি আজকে আমি যতগুলো টপিক্স বুঝিয়েছি, আপনারা সবগুলো টপিক্স বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি ইজিভাবে এক্সপ্লেন করার জন্য। প্রুফগুলো বা যেই কেসগুলো, সেগুলো আপনার নিজ দায়িত্বে মুখস্থ করবেন, এটাই স্বাভাবিক বিষয়। এবং আমি চেষ্টা করছি বুঝিয়ে দেওয়ার জন্য যে কোন টার্ম হলে কোন কেস হবে, বা কোন টার্ম হলে কোন প্রুফ হবে, এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব নেভ বায়াসের ম্যাথ, সেখানে আমরা বেশ কয়েকটা ম্যাথ দেখব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। নেভ বায়াস ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখন বিদায় নিচ্ছি আজকের মতন। আল্লাহ হাফেজ।